আসসালামু আলাইকুম। নোয়াখালী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত। দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আজকে আমাদের ভিডিও ক্লাসে আমরা রসায়ন বইয়ের অ্যাসিড ক্ষারক সমতা অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে অধ্যায় নিয়ে এখন আলোচনা করব, এই অধ্যায় থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন থাকে। আমরা এখন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা আমাদের নিয়মিত লেসন শুরু করি। আজকে আমাদের রসায়নের নবম অধ্যায় অ্যাসিড ক্ষারক সমতার প্রাথমিকভাবে আমরা অ্যাসিড, বিভিন্ন প্রকার অ্যাসিড, গাঢ় লঘু অ্যাসিডের বৈশিষ্ট্য, বিভিন্ন বিক্রিয়া সম্পর্কে জানব। প্রথমে আমরা অ্যাসিড কি জেনে নিই। অ্যাসিড বা অম্ল। অ্যাসিড বা অম্ল আমরা নিচের ক্লাস থেকে জেনে এসেছি, এখন আমরা একটু বিস্তারিত জানব। অ্যাসিড বা অম্ল সংজ্ঞা দিতে গেলে আমরা তো জানি যে যে সকল রাসায়নিক পদার্থে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু এবং বিদ্যমান এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তাদের অ্যাসিড বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা জিনিস জেনেছি যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে জলীয় দ্রবণে। হাইড্রোজেন আয়ন মনে রাখতে হবে যে হাইড্রোজেন আয়নের আরেকটি নাম প্রোটন। হাইড্রোজেন আয়নের আরেকটি নাম প্রোটন। এটা সাধারণত আমরা রাসায়নিক বিক্রিয়াকালে এই হাইড্রোজেন আয়নটা ব্যবহার করব। ওইখানে কিন্তু আমরা সরাসরি হাইড্রোজেন আয়ন করতে পারবো, তবে সাধারণত এই হাইড্রোজেন আয়নকে প্রোটন নামেও অভিহিত করা যায়। তাহলে আমরা জানলাম যে সকল রাসায়নিক পদার্থে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বিদ্যমান এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে। তাহলে আমরা আমাদের সংজ্ঞা অনুসারে একটু হালকা জেনে নিই যে অ্যাসিডের সংজ্ঞাটা কেমন, অ্যাসিডের উদাহরণগুলো কেমন। তাহলে দেখলাম যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন রয়েছে, যেমন আমরা এখানে ধরি যে H2SO4, এটা সালফিউরিক অ্যাসিড। এটা জলীয় দ্রবণে কি উৎপন্ন করে একটু দেখি। এটা যদি দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে।
একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন পরমাণু রয়েছে। প্রায় যেমন HCl, যেমন নাইট্রিক অ্যাসিড, যেমন পারক্লোরিক অ্যাসিড ইত্যাদি। এগুলোতে কি দেখে কোন কোন জিনিসটা বিশেষভাবে লক্ষণীয়? এদের প্রত্যেকটাতে কিন্তু হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং এই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপনযোগ্য, অর্থাৎ হাইড্রোজেনের থেকে অধিক সক্রিয় মৌলগুলো এই হাইড্রোজেনটিকে সহজে প্রতিস্থাপন করতে পারে। এই জন্য প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু হতে পারে। এই হাইড্রোজেনটাকে অর্থাৎ তার উপরে যতগুলো সক্রিয় মৌল রয়েছে বা ধাতু রয়েছে এরা সবাই এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করতে পারে, বিদায় এই হাইড্রোজেনটা প্রতিস্থাপনযোগ্য। এখন আসা যাক অ্যাসিডের প্রকারভেদ সম্পর্কে। চলো তাহলে আমরা অ্যাসিডের প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। অ্যাসিডের প্রকারভেদ। অ্যাসিডের প্রকারভেদ সম্পর্কে জানতে আমরা প্রথমেই বলে রাখি যে অ্যাসিড অর্থাৎ সবল অর্থাৎ শক্তিশালী অর্থাৎ শক্তিমত্তার উপরে ভিত্তি করে অ্যাসিড দুই প্রকার। শক্তিমত্তা বা শক্তির দিক থেকে যেটাকে আমরা কথা বলতে পারি শক্তির দিক থেকে এক নম্বর আমরা লিখতে পারি শক্তি, শক্তিশালী শক্তিশালী ভিত্তিতে অ্যাসিড দুই প্রকার। অ্যাসিড দুই প্রকার। এক নম্বরটা হচ্ছে সবল অ্যাসিড। নম্বরটা হচ্ছে দুর্বল বা মৃদু অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো শক্তিশালী ভিত্তিতে অ্যাসিড দুই প্রকার। একটা হচ্ছে সবল অ্যাসিড, একটা হচ্ছে দুর্বল বা মৃদু অ্যাসিড। এখন সবল অ্যাসিড কাকে বলে, দুর্বল বা মৃদু অ্যাসিড কাকে বলে আমরা একটু জেনে নিই। প্রথমে জেনে নিই সবল অ্যাসিড কাকে বলে। সবল অ্যাসিড যে সকল অ্যাসিড যে সকল অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন আয়ন জলীয় দ্রবণে যে সকল অ্যাসিডের হাইড্রোজেন আয়ন জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে একেবারে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাকে সবল অ্যাসিড বলে। তাহলে আমরা জানলাম যে সকল অ্যাসিডে হাইড্রোজেন আয়ন জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাকে সবল অ্যাসিড বলে। সবল অ্যাসিডের উদাহরণগুলো হচ্ছে যেমন H2SO4, যেমন HCl, যেমন নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। এরা হচ্ছে সবল অ্যাসিড কারণ এদের
হাইড্রোজেন আয়ন জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে একেবারে সম্পূর্ণরূপে বিজিত হয়, এর জন্য এরা সবল অ্যাসিড। দ্বিতীয়ত দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড, সংজ্ঞাটা আমি লিখলাম না, শুধু সবল অ্যাসিডের সংজ্ঞাটাকে একটু পরিবর্তন করলেই কিন্তু দুর্বল অ্যাসিডের সংজ্ঞাটা হয়ে যাবে। যে সকল অ্যাসিডে হাইড্রোজেন আয়ন জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, সম্পূর্ণরূপে নয়, আংশিক বিয়োজিত হয়, এজন্য এই অ্যাসিডকে বলা হয় দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। এখন দুর্বল অ্যাসিডের সংজ্ঞা কি? দুর্বল অ্যাসিডের উদাহরণ কি? যেমন কার্বনিক অ্যাসিড ও বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড। বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড হচ্ছে মৃদু অ্যাসিড। কার্বনিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, এজন্য কার্বনিক অ্যাসিড একটি মৃদু অ্যাসিড। এছাড়া যেমন অ্যাসিটিক অ্যাসিড, এখানে যেমন সাইট্রিক অ্যাসিড বা অর্থাৎ বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড এবং অজৈব কার্বনিক অ্যাসিড, এরা হচ্ছে দুর্বল অ্যাসিড। এছাড়া আরেকটা অ্যাসিড আছে যেমন ফসফরিক অ্যাসিড, এরাই হচ্ছে দুর্বল বা মৃদু অ্যাসিড। তাহলে আমরা লক্ষ্য করি বিভিন্ন প্রকার অ্যাসিডের মধ্যে আমরা প্রথমে জানলাম শক্তিশালী ভিত্তিতে অ্যাসিড দুই প্রকার, সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড। এখন আমরা দেখব সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের বৈশিষ্ট্য কি। সবল অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিডের জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত, অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে এবং এর হাইড্রোজেন আয়ন সম্পূর্ণরূপে জলীয় দ্রবণে বিয়োজিত হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সবল অ্যাসিডের pH এর মান কম। সবল অ্যাসিডের pH এর মান একেবারে কম। দুর্বল অ্যাসিড অর্থাৎ জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, তারপরে এর হাইড্রোজেন আয়ন জলীয় দ্রবণে আংশিক রূপে অর্থাৎ বিয়োজিত হয়। আর এটা হচ্ছে এই দুর্বল অ্যাসিডের pH এর মান একেবারে বেশি, অর্থাৎ দুর্বল অ্যাসিডের pH এর মান বেশি হওয়ার মানে এটি দুর্বল অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডের তীব্রতা অনুসারে আর কি আমরা দুই ধরনের পাই আর কি, এটা হচ্ছে সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড। এরপরে আমরা জানবো অর্থাৎ অ্যাসিডে উপস্থিত পানি পরিমাণের ভিত্তিতে দুই ধরনের, এটা হচ্ছে গাঢ় অ্যাসিড আর এটা হচ্ছে লঘু অ্যাসিড। তাহলে আমরা এখন জেনে নিব গাঢ় অ্যাসিড কাকে বলে। যে অ্যাসিডে অপেক্ষাকৃত পানির পরিমাণ কম, পানির পরিমাণ কম, তাকে গাঢ় অ্যাসিড বলে। তাহলে লঘু অ্যাসিডটা আমরা সংজ্ঞা দিতে পারি এভাবে যে অ্যাসিডে অপেক্ষাকৃত পানির পরিমাণ বেশি তাকে বলা হয় লঘু অ্যাসিড বা পাতলা অ্যাসিড।
তাহলে আমরা লঘু অ্যাসিডের সংজ্ঞাটা গাঢ় অ্যাসিডের সংজ্ঞার উপর বিশ্লেষণ করে আমরা দিতে পারি। যেমন যে অ্যাসিডে অপেক্ষাকৃত পানির পরিমাণটা বেশি থাকে সেটা হচ্ছে লঘু বা পাতলা, আর যে অ্যাসিডে অপেক্ষাকৃত পানির পরিমাণ একেবারে কম থাকে তাকে বলা হয় গাঢ় অ্যাসিড। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম অ্যাসিডে উপস্থিত পানির পরিমাণের ভিত্তিতে দুই ধরনের, একটা হচ্ছে গাঢ় অ্যাসিড, একটা হচ্ছে লঘু অ্যাসিড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন দেখব এই গাঢ় অ্যাসিড এবং লঘু অ্যাসিডের বৈশিষ্ট্য এবং বিভিন্ন বিক্রিয়া। তাহলে আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দেখতে পারি, যেমন লঘু অ্যাসিডের যেমন কার্বনেটের সাথে বিক্রিয়া, হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, তারপরে বিভিন্ন যেমন ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া আমরা দেখব, বা বিভিন্ন ধাতুর সাথে বিক্রিয়া, অর্থাৎ লঘু অ্যাসিডের সাথে বিভিন্ন ধাতুর বিক্রিয়া। প্রথমে আমরা লঘু অ্যাসিডের বৈশিষ্ট্য দেখব বা ধর্ম দেখব। তাহলে আমরা লঘু অ্যাসিডের ধর্মটা দেখি। আমরা লঘু অ্যাসিডের ধর্মগুলো একটু পয়েন্ট আকারে আলোচনা করি, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। এক নম্বর হচ্ছে স্বাদ। স্বাদ, অ্যাসিড, সকল অ্যাসিড কিন্তু টক স্বাদযুক্ত। তারপরে দুই নম্বরটা আমরা দেখি ক্ষয়কারী। দুই নম্বরটা হচ্ছে ক্ষয়কারী। মনে রাখতে হবে লঘু অ্যাসিডের মানে ক্ষয়কারী ধর্মটা তেমন বেশি না, তবে যদিও আমরা জানি যেমন তীব্র অ্যাসিডগুলো বেশিরভাগ ক্ষেত্রে ক্ষয় করে, তবুও পানির পরিমাণ বেশি থাকার কারণে মানে ক্ষয়ের অংশের পরিমাণটা খুব কম থাকে। তারপরে তিন নম্বরটা হচ্ছে লিটমাস পরীক্ষা, অর্থাৎ লিটমাসে আমরা তো জানি সাধারণত লঘু অ্যাসিড সমূহ আমরা তো জানি নীল বর্ণের লিটমাসকে লাল করে ফেলে। অ্যাসিডের ধর্ম হচ্ছে এটা। সাধারণত আমরা লঘু অ্যাসিড বলা গাঢ় অ্যাসিড বলি, সকল অ্যাসিডের কিন্তু একটা ধর্ম থাকে। লিটমাস পেপার পরীক্ষায় এরা নীল বর্ণের লিটমাসকে লাল করে, লিটমাস পরীক্ষায়। তারপর আমরা দেখব সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া। সক্রিয় ধাতু, সক্রিয় ধাতু, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া। তারপরে কার্বনের সাথে বিক্রিয়া, ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া, ধাতব তারপরে আরেকটা দেখবো ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া। তারপরে শেষটা আমরা দেখবো ধাতব হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, ধাতব
ধাতব হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লো অ্যাসিডের ধর্মগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা সুন্দর করে আলোচনা করব এবং লো অ্যাসিডের ধর্ম সম্পর্কে জানব এবং এর পাশাপাশি গাঢ় অ্যাসিডের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লঘু অ্যাসিডের ধর্ম যেমন স্বাদ, ক্ষয়কারী, দীর্ঘশ্বাস পরীক্ষা, তারপরে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া, ধাতব কার্বনের সাথে বিক্রিয়া, ধাতব বাইকার্বনের সাথে বিক্রিয়া, ধাতব হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, এই পয়েন্টগুলো খুব বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত আজকের ক্লাস সে পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।